স্বাভাবিকভাবে আমার নেতৃত্বেই তিনটা ইলেকশন হয়েছে যেখানে আমরা এগিয়েছি। দিলীপ দা, এই যে 8 মাস পর আপনার ফের পার্টিতে এইভাবে কামব্যাক কেমন লাগছে? কাম কেমন করে বলছেন আপনারা, যেন আমি পার্টি ছেড়ে চলে গেছিলাম আবার ফিরছি, যেটা পশ্চিমবাংলায় হয়। ভারতীয় জনতা পার্টিতে আমি যেদিন থেকে এসেছি বিভিন্ন দায়িত্ব পার্টি আমাকে দিয়েছে, সেটা আমার সাধ্যমতো করার চেষ্টা করেছি। সাধারণ মানুষ, আমাদের সাধারণ কর্মীরা আমার সঙ্গে থেকেছেন, তো আমরা পার্টিকে এক জায়গায় পৌঁছে দিয়েছি। তারপর পার্টির মধ্যে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, নতুন নেতৃত্বকে সামনে আনা হয়েছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে যারা পদাধিকারী হন তারা ডিসিশন নেন, তারা প্রোগ্রাম ঠিক করেন। যেহেতু আমি ডিসিশন মেকিং এ ছিলাম না, আমাকে যেরকম বলা হয়েছে কাজ করতে আমি সেটা করেছি। হ্যাঁ, অতটা অ্যাক্টিভিটি ছিল না যেমন প্রেসিডেন্ট থাকলে ছিলাম। তো সেজন্য মনে হয়েছিল স্বাভাবিকভাবে আমার নেতৃত্বেই তিনটা ইলেকশন হয়েছে যেখানে আমরা এগিয়েছি। তো এবারে নতুন একটা ইলেকশন আসছে, এবার আমরা পশ্চিমবঙ্গের সরকার গঠনের জন্য লড়াই করছি, আর সেই লড়াইতে সমস্ত কার্যকর্তাকে লাগবে। তো যাকে যেভাবে সম্ভব পার্টি ইউজ করবে, যাকে যে কাজ করতে বলবে আমরা সেটা করার জন্য প্রস্তুত, আমিও তার মধ্যে আছি। অমিত শাহর সঙ্গে আপনার কি কথা হলো ও সেটা সবাই জানতে চাইছে, যদি একটু বলেন। সব কথা তো সবার জানার দরকারও নাই। অমিত শাহজি আমাদের পার্টির চাণক্য বলা হয়। তার আমলে পার্টি এত বিস্তার করেছে, এত বড় হয়েছে, এত রাজ্যে জিতেছে। পার্টি তো ছিলই, আমরা কাজও করছিলাম, কিন্তু তার নেতৃত্বে একেবারে অন্য বিজেপি আমরা দেখলাম। ইলেকশন মানে বিজেপি জিতবে, এটা উনি সাধারণ মানুষ আর কর্মীদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর পশ্চিমবাংলা তো বটেই, আমি রাজনীতি এসেছি, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন উনি আমাকে এখানে জিএস, এখানকার প্রেসিডেন্ট, এবং পরবর্তীকালে এমএলএ এমপি হওয়াটা ওনার হাত ধরেই। তো তার যাটুকু আমি রাজনীতি শিখেছি ওনার কাছ থেকেই। তো বাংলায় অমিত শাহ আসা মানে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়, আমাদের আত্মবিশ্বাস বাড়ে। তো তিনি আমাকে ডেকে বললেন যে আবার পুরোপুরি দমে লাগতে হবে। আমি বলি, যেমন বলবেন আমি রেডি আছি। বলে হ্যাঁ, লেগে যাও, বাকি সব ঠিক হবে আস্তে আস্তে। দিলীপ দা, নিশ্চয়ই জানেন যে বিজেপির কেন্দ্রীয় নেতারা ভূপেন্দ্র যাদব, বিপ্লব কুমার দেব থেকে শুরু করে সুনীল বানসাল, তারা প্রত্যেকটা বিজেপির 43টি সাংগঠনিক জেলা একেবারে চষে বেরিয়েছেন। কিন্তু আগের যে 2021-এর সময় বা 2019-এ যে সংগঠন ছিল, সেই সংগঠনটা এখন অনেকটাই তলানিতে চলে গিয়েছে। তাহলে, এবং এরকম একটা রিপোর্ট কিন্তু দিল্লিতেও দিয়েছে যে আগের যে লেভেলে সংগঠনটা ছিল, তাহলে কি আমরা এটা বলতে পারি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত নিরুপায় হয়ে দিলীপ ঘোষের মানে দ্বারস্থ হলেন? দেখুন, সংগঠন নাই এটা আমি মনে করি না, সেই লোকগুলো সব আছেন, আরো নতুন লোক এসছেন। হ্যাঁ, একটু সক্রিয়তা কমে গেছে, উন্মাদনাটা নাই, আপনারা দেখছেন। তো আমিও তো ছিলাম, আমি তো সেরকম সক্রিয় ছিলাম না, কারণ আমাকে সেই রকম কাজ দেওয়া হয়নি। তো বাকি পার্টির পুরনো কর্মী যারা খুব অভিজ্ঞ, তারা কাজের জন্য অপেক্ষা করছেন। দেখুন, ইলেকশন আস্তে আস্তে সবাইকে আমরা কাজে লাগাবো এবং সেই উন্মাদনা ফিরে আসবে। পার্টি সাংগঠনিক শক্তির উপরে দাঁড়িয়ে ইলেকশন লড়াই করে জেতে। তো সেই সংগঠনকে ঠিক করা নিচের থেকে শুরু হচ্ছে, লিস্ট তৈরি হচ্ছে, সমস্ত কর্মীদের ডাকা হচ্ছে, তাদেরকে সম্মেলন হচ্ছে, তাদেরকে কি করতে হবে বলা হচ্ছে। আপনি দেখলেন সেদিন অমিত শাহ কলকাতাতে এলেন, সায়েন্স সিটিতে 4000 কর্মী সম্মেলন হলো। তার আগে মাননীয় সুনীল বনসলজি, আমাদের মহামন্ত্রী, তিনি পশ্চিমবাংলার কিছু সিলেক্টেড পুরনো কর্মী যারা একাধিকবার নেতৃত্ব দিয়েছেন এই ইলেকশনে, তাদের নিয়ে বসেছেন। তো বিভিন্নভাবে ছোট বড়ভাবে বসে সবাইকে সক্রিয় করা, সবার কথা শোনা, সবার কাজ ঠিক করে দেওয়া, এটা চলছে। এটা তো আর সবটা প্রচার হয় না, ঘরের মধ্যেই হয় স্ট্র্যাটেজি, সেটা তৈরি হচ্ছে। 1-2 মাস, 3 মাস, 2 মাস আগে হলেই গরম হয়ে যাবে হাওয়া, আর সেটা খুব তাড়াতাড়ি সম্ভব। দেখলাম যে পার্টির সঙ্গে আপনার সঙ্গে একটা হঠাৎ করে দূরত্ব তৈরি হলো। আপনাকে যেন মনে হচ্ছিল যে একটা সাইড লাইন করা হয়েছে। আপনি রাজ্য সভাপতি ছিলেন, এখনো পর্যন্ত আপনাকে সফলতম রাজ্য সভাপতি বলা হয়। আপনার আমলে বিধানসভাতে 77টি এবং লোকসভাতে 18টি আসন। এখনো পর্যন্ত যদি পশ্চিমবঙ্গের ইতিহাস আমরা দেখি, সব থেকে বেশি আপনি রাজ্য সভাপতি যখন ছিলেন তখন এই ফলাফল হয়েছিল। তাহলে কি আপনাকে কি কেউ সাইড লাইন করে দিয়েছিল পার্টি থেকে? দেখুন, আমার আগের যারা রাজ্য সভাপতি ছিলেন তারাও এখনো সক্রিয় সুস্থ আছেন, তারা কাজও করছেন, আমিও সেভাবে ছিলাম। তো যখন নতুন কোনো নেতৃত্বকে সামনে আনতে হয়, তাকে জায়গা দিতে হয়, তার নেতৃত্ব যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য সবাইকে সহযোগিতা করতে হয়। তো সেজন্য যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ফোকাস করেছেন, আমরাও করেছি, আপনারাও করেছেন। তার মানে এই নয় যে বাকিদের কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, আমাকে রাজ্য স্তরের পরে কেন্দ্রীয় স্তরে নিয়ে যাওয়া হয়েছিল। তো রাজ্য কমিটি থেকে বা এখানে কাজ করা আমার সময়, আমি এখানে বুথ সচেতনকরণের কাজ করেছি, আমি বুথ ইন্সপেকশন হলো, বুথ ম্যাপিং হলো, সব জায়গায় আমি বুথে বুথে গিয়ে কাজ করেছি। এটা তো ওই মিডিয়ার চোখে পড়ে না, এগুলো এটাই আসল কাজ সংগঠনের, সেটা আমরা করেছিলাম।
নির্বাচন এলে সভা সমিতি হলে তখন দেখা যাবে, সবাই যখন ডায়াস দাঁড়িয়ে ভাষণ দেবেন সবাইকে দেখা যাবে। আমরা একটা বিষয়ে দেখলাম যে অমিত শাহের আপনাকে ডাকলেন, তারপর আপনি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ আলোচনা করলেন এবং শ্রমিক ভট্টাচার্য বাইরে বেরিয়ে এসে আমাদের জানালেন যে দিলীপ ঘোষ তিনি পাহাড় থেকে জঙ্গলমহল, পাহাড় থেকে সাগর, তাকে দেখা যাবে। এবং তিনি এটাও বললেন যে 13 তারিখের যে সভা সেখানে আমরা একসঙ্গে দুজনে থাকবো। দিলীপ ঘোষ এতদিন বাড়িতে থেকে স্ট্র্যাটেজি তৈরি করছিলেন, এরকম নয় যে দিলীপ ঘোষের সঙ্গে আমাদের কোনো দূরত্ব তৈরি হয়েছিল, এবং আপনাকে সিলমোহর দিলেন এবং বললেন যে এবার পাহাড় থেকে সাগর দিলীপ ঘোষকে আমাদের সংগঠনের কাছে দেখা যাবে। কি বলবেন? দেখুন, আমাদের পার্টিতে প্রেসিডেন্ট সর্বোপরি, যেন উনি আমাদের নেতা। এখানকার কোন নেতা কার্যকর্তা কিভাবে কাজ করবে তাদের ব্যাপারটা উনি ঠিক করবেন। আমার মনে হয় কেন্দ্রের নেতাদের সঙ্গে ওনার কথা হয়েছে, মাননীয় অমিত শাহের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকের ব্যাপারে, তো সেটা উনি ঠিক করে দেবেন। সেজন্য আমার যেটা দরকার ছিল যে বহুদিন ধরে আমি কোনো সাংগঠনিক বৈঠকে থাকি না, সাধারণ কর্মী হিসাবে নিচে কাজ করি, স্ট্র্যাটেজি যেখানে তৈরি হয় সেই যেন কি ঠিক হয়েছে, কতটা ঠিক হয়েছে, কি কমিটি হয়েছে, কারা দায়িত্ব নিয়েছেন বা নিচ্ছেন সেগুলো জানার দরকার ছিল আমার। কাদের সঙ্গে কাজ করতে হবে, কোন অবস্থায় আছে পার্টি, কারণ আমি বেশি সময় মেদিনীপুরেই দিই, বাইরে কম যাই, তো সেজন্য কি পরিস্থিতি আছে বা ওনারা আমার কাছ থেকে কি চাইছেন সেটা আমার জানার দরকার ছিল, সেই নিয়ে ওনার সঙ্গে কথা হয়েছে। দিলীপদা, যেমন শ্রমিক ভট্টাচার্য একেবারে প্রকাশ্যেই বললেন যে দল কাজে লাগাবে, দলে আপনাকে কাজে লাগানো হবে, এবং শ্রমিক ভট্টাচার্য বললেন হ্যাঁ আমরা একেবারে যৌথভাবে সভা করব, তাতে কোনো অসুবিধা নেই। যদি শুভেন্দু অধিকারী আপনাকে আপনার শুভেন্দু অধিকারীর জেলায় বা কোনো জায়গায় ডাকে তাহলে আপনি কি করবেন? না, কেউ ডাকবে সেটা তো পার্টি ঠিক করবে, কোন সভাতে কোন নেতা যাবে সে প্রত্যেকেই একসঙ্গে হতে পারে। সবাই একসঙ্গে থাকি আমরা বড় প্রোগ্রাম হলে, আবার একজন দুজন আলাদা আলাদা থাকি। তো শুভেন্দুর জায়গায় যদি সভা হয়, উনি আমাকে বলেন যে আমার আসার দরকার আছে, আমি নিশ্চয়ই যাবো ওখানে। বা যেখানে পার্টি বলবে যাবে, সেটা একটা কমিটি থাকে, তারা ঠিক করেন প্রবাস, আমাদের নেতারা কে কোথায় যাবে, কে কোথায় গেলে ভালো হয় সেরকম। তো আমি ছাড়াও আমার সিনিয়র আছেন মাননীয় রাহুল দা, তিনিও কাজের মধ্যে আছেন পুরোপুরি, তিনিও ঘুরছেন, তাকেও পাঠানো হবে। সবাই মিলে আমরা একটা টিম। 2026-এ আপনাকে কি বিধানসভায় কোনো আসনে প্রার্থী হিসেবে দেখা যাবে? আপনি আগেই বলেছেন যে দল যদি আপনাকে চায়, এবং আমরা দেখেছি যে জ্ঞান সিং সোহনপালের মতো হেভিওয়েট একজন কংগ্রেস নেতা, মানে দীর্ঘ দিনের তিনি সেখানকার বিধায়ক, আপনি তাকে হারালেন এবং প্রথমবার আপনি বিধায়ক হলেন খড়গপুরে। এইটা নিয়ে আপনি কি বলবেন? না, পার্টি যখন আমাকে ইলেকশন লড়তে বলেছে আমি লড়েছি। গত বিধানসভা নির্বাচনে আমাদের প্রায় 5-6 জন এমপি তারা লড়াই করেছিলেন, মন্ত্রীও ছিলেন বাউল সুপ্রিয়, তারা লড়েছিলেন। তো পার্টি ঠিক করলো, আমাকে বলা হলো তোমাকে ইলেকশন লড়তে হবে না, তুমি ঘুরে ঘুরে প্রচার করো। তো আমি প্রচার করেছি, তো পার্টি যে রোল দেবে সেটা প্লে করবো আমরা। দিলীপ, আমরা দেখলাম যে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করলেন এবং